এটা মানে একটা কাকতালীয়ভাবেই হয়ে গেছে। এমন রাষ্ট্রক্স এই সময় কোনো না কোনোভাবেই আমরা আলাপ আলোচনা করে থাকি। তারপরও আবার রাষ্ট্রক্সে আমাদের নিয়মিত ক্লাস, এই সময়টাই হচ্ছে রাষ্ট্রক্সের সময়। কী রোগ হইল এটা দেখার বিষয়। আমি আগে পরেও বলে থাকি যে বর্ষাকালের রোগ হয়েছে 80% রোগী রাষ্ট্রক্স দিলে এমনিতেই ভালো হয়ে যাবে। বর্ষাকালের রোগ হয়েছে 80% রোগী রাষ্ট্রক্স দিলে এমনিই ভালো হয়ে যাবে। কথাটা একদম পরিষ্কার। অর্থাৎ আমরা রাষ্ট্রক্সটাকে আমাদের ওই নরেনের চার কথা না, ডাক্তার নরেনের চার কথার মধ্যে রাষ্ট্রক্সটাকে প্রথমে বলছে, প্রথম শব্দটাই হচ্ছে বর্ষায় বৃদ্ধি। কি বলছে? বর্ষায় বৃদ্ধি। এখানে আর কিছুই মানে বর্ষায় বৃদ্ধি শব্দ দিয়ে শুরু করছে। তার মানে বর্ষায় বৃদ্ধি বলতে এখানে আর কোনো ক্লাস তৈরি করে না। বর্ষায় এই বৃদ্ধি ওই বৃদ্ধি এরকম কিছু বলে নেই। প্রথম শব্দটা বলছে শুধু বর্ষায় বৃদ্ধি, তার মানে বর্ষাকালে বৃদ্ধি, জলীয় হাওয়ায় বৃদ্ধি, বর্ষার পানিতে একটু মানে পা ঠেকছে তো বৃদ্ধি, গায়ে একটু বর্ষার ফোঁটা পড়ছে তো বৃদ্ধি। বর্ষা মানে বৃষ্টি বোঝানো হয়েছে। কেন বুঝাইতে পারলাম কিনা? এখানে বর্ষা বলতে বর্ষাকালের চেয়ে বৃষ্টিকে এখানে বড়ভাবে উঠানো হয়েছে। এখানে বর্ষায় বৃদ্ধি বলতে বৃষ্টিকে বোঝানো হয়েছে। বর্ষা মানে বৃষ্টি। তো এই সিজন হইতে রেনি সিজন, অর্থাৎ রেনি সিজন। বর্ষা কিন্তু আষাঢ় মাসও থাকে। তখনকার বৃদ্ধি আর এখনকার বৃদ্ধি এক হবে না। কেন এক হবে না এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। তখনকার বৃদ্ধি আর এখনকার, যখন বর্ষা থাকে তখনকার চেয়ে এখনকার বৃদ্ধিটা বেশি হবে। নতুন পানি যে আসে, নতুন পানি নতুন বর্ষা যখন আসে তখন রাষ্ট্রক্সের বৃদ্ধিটা সবচেয়ে বেশি হয়। রোগটা কি এইটা কথায় দেখার তলায় দেখার কোনো সুযোগ নেই। কজ অফ ডিজিজ, রোগের কারণ বর্ষায় বৃদ্ধি। বুঝাইতে পারলাম কিনা? রোগের কারণ বর্ষায় বৃদ্ধি। রোগের কারণ বর্ষায় বৃদ্ধি। আমরা যে জিনিসটা বলতে চাই এই জিনিসটা বুঝলে রাষ্ট্রক্সটা সবচেয়ে সহজ। অন্য সিজনে যে রাষ্ট্রক্স হবে না তা কিন্তু না। তখন আমরা লক্ষণের কারণে দিব, তখন আমরা লক্ষণ পেলে দিব। কিন্তু এখনকার কারণটা বর্ষায় বৃদ্ধি। রোগের কারণের দাম বেশি। এখানে কজ অফ ডিজিজ, রোগের কারণ কিসে বৃদ্ধি? বর্ষায় বৃদ্ধি। বৃদ্ধি মানে যে কোনো রোগ হয়েছে এবং বাড়তেছে, যে কোনো রোগ হয়েছে এবং বাড়তেছে। তাইলে এই যে বর্ষায় বৃদ্ধি মানে বর্ষাকালে বৃদ্ধি। আমি বলছিলাম যে তরুণ বর্ষা মানে নববর্ষা বা নতুন বর্ষায় নতুন বৃষ্টিতে সবচেয়ে বেশি বাড়ে। কারণ কি? কারণটা জানালাম, এটা সবাই জানে না, বইয়ের মধ্যে ওই বিষয়ে লেখা নেই। বলা হয়েছে যে রাষ্ট্রক্সের যেই উদ্ভিদটা, যে গুল্মটা, লতা গুল্ম এক প্রকারের, আমি চিনি না, দেখে নিব আমরা, মানে সার্চ দিলে পাওয়া যাবে। এই লতানোটা সাধারণত নতুন বৃষ্টির পানি পাইলে এটা বেশি মুকুলিত হয়, মানে ফুটে ওঠে। আর এই যেই পানিটা পড়লো, এই পানি যেহেতু এটা ফুটে উঠে, তখন এই জলীয় হাওয়া, এই জলীয় বাতাস, এই জল যার গায়ে ওই টাচ করে তাই সেই আক্রান্ত হয়ে পড়ে। যার জীবনী শক্তি দুর্বল আছে সে বেশি আক্রান্ত হয়, আর যার জীবনী শক্তি সবল আছে সে কম আক্রান্ত হয়। কিন্তু এই বর্ষার জলীয় হাওয়ার থেকে কেউ প্রত্যেকেই কম বেশি একটা কি সিজন পরিবর্তনের সময় যেটা হয়ে থাকে, বর্ষার সিজন পরিবর্তনের সময় 100% রোগী যদি আসে, মুখস্থ যদি আপনি ওষুধ দেন রাষ্ট্রক্স, তাহলে 80% রোগী কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। রোগ কি জানার দরকার নেই। জ্বর, সর্দি, পাতলা পায়খানা, মশা যে কিছুই হইতে পারে।
লক্ষণটা আমরা দেখে নিব, লক্ষণও পাওয়া যাবে, তখন অফুরন্ত লক্ষণ আছে রাষ্ট্রক্স। কিন্তু বর্ষায় বৃদ্ধিটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। বর্ষায় বৃদ্ধি মানে বৃদ্ধিকাল, অর্থাৎ বর্ষাকাল। আমরা বর্ষায় বৃদ্ধি যদি নেই রাষ্ট্রক্স, তাহলে আমাদের জন্য কজ অফ ডিজিজ, রোগের কারণ হিসেবে বর্ষাকাল। পরের কথাটা আগে বলে ফেলি, অর্থাৎ এই বর্ষাকালে আমাদের দিকে যেখানে যেই অবস্থায় মানে বর্ষাকালীন রোগ যেগুলো হয়, বর্ষার পানিতে ভিজলে যেই রোগগুলো হয়, এই রোগের ওষুধই হচ্ছে রাষ্ট্রক্স। বর্ষার বাতাস গায়ে লাগলে যে রোগগুলো হয়, এই রোগগুলোই হচ্ছে রাষ্ট্রক্স। আমার কথা হচ্ছে বর্ষায় বৃদ্ধি, বুঝাইতে পারলাম কিনা? এখন আরেকটু কথা বলি, যোগ করি, যে এই যে বর্ষাকাল, সিলেটে দেখছি গতকাল মানে এই তামাবিলের রাস্তাটা মানে যেটা মহাসড়ক, এই মহাসড়কটা দেখছি তলায়া এই পাশ থেকে এই পাশে পানি আসতেছে। সিএনজি যাইতে গেলে স্রোতে সিএনজি দেখছি মানে কি পানির স্রোত অন্যদিকে নিয়ে যায়। আপনার এলাকায় যেইখানে আছেন যদি এমন হয়, তাইলে আপনার দায়িত্ব হচ্ছে সবাইকে রাষ্ট্রক্স খাওয়ানো। বুঝাইতে পারলাম কিনা? সবাইকে রাষ্ট্রক্স খাওয়ানো মানে কি, মহামারী কোনো না কোনো মহামারী দেখা দিবে, এর আগে প্রতিষেধক হিসেবে রাষ্ট্রক্স আপনি খাওয়াইতে পারেন। অর্থাৎ বন্যা কবলিত এলাকায়, ওই যেই সকল উপকূলীয় এলাকায় যারা আছেন, তারা যদি থাকেন, আপনার এলাকার লোকেরা রাষ্ট্রক্স খাওয়ান। পানিতে কাজ করতেছে, পানিতে ডুবাইতেছে, পানি ঘর বাড়ি নিয়ে গেছে, তখন রাষ্ট্রক্সটা আমাদের কি প্রতিষেধক হিসাবে কাজ করে। আপনার আগন্তরূপ থেকেও আপনি তো বুঝতে পারবেন না যে আপনার আস্তে আস্তে একটু একটু রূপ দেখা দিতেছে, হয়তো পরে বড় হবে, রাষ্ট্রক্স খালি এটা কভারেজ হয়ে যাবে। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এই জন্য বর্ষাকালে এমন এক দুই ডোজ রাষ্ট্রক্স খাওয়া যেতে পারে। কথাটা মনে থাকবে তো? আমরা কিন্তু এতক্ষণ যা পড়ছি তার রোগের কারণ নিয়ে কথা বলছি, রোগ নিয়ে কথা বলি নাই, বা রোগ লক্ষণ বলি নাই, রোগ লক্ষণ বলা হয় না। রাষ্ট্রক্স মানে বর্তমান প্রেক্ষাপটে একটা মহা ঔষধের একটা ওষুধ। রাষ্ট্রক্স যখন পড়ি, তখন রাষ্ট্রক্সের হচ্ছে 3টা ঔষধের উত্তেজনাকর 3টা বড় ঔষধের একটা হচ্ছে রাষ্ট্রক্স। সবচেয়ে উত্তেজনাকর 3টা বড় ঔষধের একটা ওষুধ হচ্ছে রাষ্ট্রক্স। তরুণ পীড়ায় সবচেয়ে উত্তেজক 3টা ঔষধের মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রক্স। 1 নাম্বারটা হচ্ছে অ্যাকোনাইট, আর্সেনিক, রাষ্ট্রক্স। অ্যাকোনাইট, আর্সেনিক, রাষ্ট্রক্স। সবচেয়ে উত্তেজনাকারী ঔষধের মধ্যে 3টা হচ্ছে রাষ্ট্রক্স, অ্যাকোনাইট আর আর্সেনিক। এখানে ক্লাস হচ্ছে, এটা একটা ক্লাস তৈরি করে নিতে হয়। ক্লাস হচ্ছে রাষ্ট্রক্সের পিপাসার কথা অত বেশি বলে না, কিন্তু অ্যাকোনাইট এবং আর্সেনিকের মধ্যে পিপাসা বেশি থাকে। উত্তেজনার সাথে অস্থিরতা, উত্তেজনার সাথে পিপাসা থাকে। অ্যাকোনাইটের পিপাসা অত্যন্ত পিপাসা, আর্সেনিকের পিপাসা অল্প পিপাসা। অ্যাকোনাইটের পিপাসা অত্যন্ত পিপাসা, আর্সেনিকের পিপাসা অল্প পিপাসা। অল্প অল্প পানি পান করে, ক্ষণে ক্ষণে অল্প অল্প পানি পান করে, পানি পান করার পরে আবার বমির ভাব হয়, বমির উদ্রেক হয়, বমি হয়। আর অ্যাকোনাইট পানি যেন স্বাদের জিনিস, বেশি বেশি পানি খায়, পানি যেন স্বাদের জিনিস, বেশি বেশি পানি খায়। এই হচ্ছে ক্লাস। আর রাষ্ট্রক্সের উত্তেজনায় মানে ঘর শুদ্ধা মানুষকে ডিস্টার্ব করে বেড়ায়, হাই হুতাশ করতে থাকে, গেল রে, নিল রে, ধর রে, টিপ্পা দে রে, চাপ্পা দে রে, এরকমের ভাব প্রকাশ করে। বিছানায় এপাশ ওপাশ করতে থাকে, বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। শক্ত বিছানায় ভালো থাকে, শক্ত বিছানায় ভালো থাকে, বিছানায় এপাশ ওপাশ করতে থাকে, অর্থাৎ স্থিরভাবে থাকতেই পারে না। এই হচ্ছে রাষ্ট্রক্স। স্থিরভাবে থাকতেই পারে না, এই হচ্ছে রাষ্ট্রক্স। ধরে নিল রে, মারল রে,
চাপা চিপা দে, এরকম ভাব প্রকাশ করে। যে অতটা ভাব প্রকাশ করে না, সে অন্তত আর মোড় দিলে ভালো লাগে। উত্তেজনা প্রকাশ করলে রুগী আরাম পায়। উত্তেজনায় হ্রাস, উত্তেজনায় হ্রাস, উত্তেজনায় রুগী আরাম পায়। উত্তেজনায় রুগী আরাম পায়, উত্তেজনায় হ্রাস। সকল অবস্থা ঠান্ডা হয় বৃদ্ধি, চুপ থাকলে বৃদ্ধি। সকল অবস্থা ঠান্ডায় বৃদ্ধি, চুপ থাকলে বৃদ্ধি। চুপ থাকতেই পারে না, বিশ্রামে থাকতেই পারে না। চুপ যে থাকতেই পারে না, বিশ্রামে যে থাকতেই পারে না। চুপ যে থাকতেই পারে না, বিশ্রামে যে থাকতেই পারে না। অর্থাৎ তাকে সঞ্চালন করা লাগে, তাকে সঞ্চালন করা লাগে। তাকে সঞ্চালন মানে কি? মেসেজ করা লাগে, চাপ দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে, চাপ দেওয়া লাগে, মেসেজ করা লাগে। তাকে কি মেসেজ করা লাগে, তার জাগাইতে হয়, তাকে নড়াচড়া করতে হয়। এই অবস্থাগুলো যাদের মধ্যে থাকবে সেই রাষ্ট্র। রোগ কি হইলে আমাদের দেখার বিষয়। আমি বুঝাইতে পারছি? এত সুন্দর কথা, এত ভাষায় বুঝাচ্ছি একই কথা, একই কথা এত ভাষায় বুঝাচ্ছি যে আপনারা যেন এই কথাটা যেন বেশি মনে রাখেন। রোগের কারণ হচ্ছে বর্ষা। বর্ষা বলতে এখানে বৃষ্টিকে বোঝানো হয়েছে। আরেকবার রিপিট করতেছি, রোগের কারণ হচ্ছে বর্ষায়। বর্ষায় বাড়ে, বর্ষায় সকল রোগ দেখা দেয়। রোগের কারণ হচ্ছে বর্ষা, বৃদ্ধিও বর্ষায়। স্যাঁতস্যাঁতে জায়গায় থেকে, বর্ষাকালের ভিজা আবহাওয়ায় স্যাঁতস্যাঁতে জায়গায় থেকে একটু ভিজে তো একটু ফ্লোরটা গামছে, ওই ফ্লোরে একটু শুইছিলাম, ফ্লোরে একটু বাড়াইছিলাম, ফ্লোরটা একটু গামছে, ফ্লোরে একটু শুইছিলাম, ফ্লোরে একটু বাড়াইছিলাম, এতে করে অসুস্থ হয়ে বসছি। রাস্টক্স। একটু জানালার কাছে দাঁড়াইছিলাম, ঘরের ভিতরে একটু বাতাস ঢুকছিল, বর্ষার বৃষ্টির বাতাস, এতেও সুস্থ হয়ে বসছি। রাস্টক্স। এখন এটা হচ্ছে কি, শীতের সইতে আবহাওয়া লাগছে গায়ে, এইটা হচ্ছে এখনাই। আর বর্ষার আবহাওয়া লাগছে গায়ে, এইটা হচ্ছে রাষ্ট্রক্স। আমি আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। শীতের সইতের আবহাওয়া লাগছে গায়ে, উত্তর দিকের বাতাস লাগছে গায়ে, এটা হচ্ছে এখনাই। দক্ষিণ দিকের বাতাস লাগছে গায়ে, এটা রাষ্ট্রক্স। উত্তর দিকেও কালবৈশাখী ঝড়ের বাতাস আসে, কিন্তু শীতকালের বাতাসটা হইল রাষ্ট্রক্স এখনাই। আর বর্ষাকালের বাতাসটা হইল রাষ্ট্রক্স। বুঝাইতে পারছি? কিন্তু বৃষ্টিতে ভিজি আর না ভিজি, গায়ে বাতাসটা লাগছে, কোনো না কোনো অসুখ হয়ে গেছে, রাষ্ট্রক্স। খাইতে দেরি গো, আল্লাহর মেহরবানিতে কাজ হইতে দেরি। যত দ্রুত আক্রান্ত তত দ্রুত নিষ্পত্তি, আরোগ্য। যত দ্রুত আক্রান্ত তত দ্রুত আরোগ্য। মনে থাকবে কিনা? যেই রোগ দ্রুত আসে এই রোগ দ্রুতই সারে, যেই রোগ দ্রুত আক্রান্ত হয় এই রোগ দ্রুত আরোগ্য হয়। দ্রুত যেরকম আসে, ওই যে বলি না, খেরের আগুন যেই দিকের থেকে লাগে এই দিকের থেকে নিভে আসে, এইগুলো হচ্ছে খেরের আগুনের মতো রোগ। অর্থাৎ কার্বাঙ্কল, ফোরা, এই ইরিসিপ্লাস নাকি যত ধরনের মারাত্মক কিছু রোগ তৈরি হয়, শরীর ক্ষত তৈরি হয়, ক্ষত রোগ, কিছু মারাত্মক চর্মরোগ হয়, খুব দ্রুত অগ্রগতি হয় না, মানে খুব দ্রুত বৃদ্ধির দিকে যায়। এমন কিছু ইরিসিপ্লাস, কার্বাঙ্কল না, ফোরা বা অন্যান্য রোগগুলো এইটাই হয়, ওইটাই রাষ্ট্রক্স। রাষ্ট্রক্স, রাষ্ট্রক্স কি? একটু হাত বুলাই দিলে আরাম, টিপলে আরাম, চাপলে আরাম, মেসেজ করলে আরাম, এরকম। অর্থাৎ এই সময়টায় পাতলা পায়খানা, কলেরা, ডায়রিয়া হুট করে যা হয়ে গেছে, এই অবস্থায় রোগের কথা বলি নেই, রোগের কথা বলি না, তারপরে কিছু উল্লেখ করে দিচ্ছি যে এই রোগগুলো খুব কঠিন। জ্বর তো 100%। শুধু প্রথম শ্রেণীর লক্ষণটা দেখে নিব। কি? জিহ্বার একটু দেখান। জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বিশিষ্ট। জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বিশিষ্ট। ত্রিকোণ কেন বলা হয়েছে এইটাও বলে দিই। জিহ্বাটা বাইর করলে সামনের অংশটা তো আগাটা তো চুকা হয়ে আসে নাকি? জিহ্বাটা বার করলে আগাটা চুকা হয়ে আসে না? তো চুকাটার মধ্যে যদি আগা লাল হয় তাহলে এটা ত্রিকোণ সিস্টেম, ত্রিভুজ সিস্টেমেরই দেখা দিবে।
ভিতরের দিকে ফাটা হতে পারে, খসখসে হতে পারে, শুষ্ক হতে পারে, না ভিতরের দিকে ময়লা থাকতে পারে, যে কোনো অবস্থায় থাক না কেন অগ্রভাগটা লাল হইতে হবে। জিহ্বার অগ্রভাগ লাল হয়ে গেছে 100%। আর উত্তেজনায় বৃদ্ধি, চাপলে আরাম। অগ্রভাগ লাল, উত্তেজনায় বৃদ্ধি, চাপলে আরাম 100% লক্ষণ হয়ে গেছে। উত্তেজনায় বৃদ্ধি, চাপলে আরাম 100% লক্ষণ ফিল আপ হয়ে গেছে। আর কোনো কিছু খোঁজাই লাগবে না। জিহ্বার অগ্রভাগটা লাল, জিহ্বার অগ্রভাগটা লাল লক্ষণ। জিহ্বার অগ্রভাগটা লাল, ত্রিকোণ লাল বিশিষ্ট হইলে উত্তম। জিহ্বার অগ্রভাগটা লাল, ব্যথা, চাপলে টিপলে আরাম, মেসেজ করলে আরাম। উত্তেজনায় বাড়ে, মেসেজ করলে আরাম। উত্তেজনায় বাড়ে, মেসেজ করলে আরাম। এমন লক্ষণটা যদি হয়, কি বলছি, এমন লক্ষণটা যদি হয় তাহলে অবশ্যই রাজটক্স হবে। অর্থাৎ হ্রাস বৃদ্ধিটার এখানে অনেক বেশি গুরুত্ব। বর্ষায় বৃদ্ধি, কি বিশ্রামে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। টিপলে চাপলে আরাম, মেসেজ করলে আরাম, এই হলেই রাজটক্স হয়ে যাবে। এরপরে অনেক লক্ষণ আছে, প্রত্যেকটা লক্ষণের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো বলে দিব। বুঝাইতে পারলাম কিনা? অর্থাৎ কত লক্ষণ যে আছে সবগুলো লক্ষণ এক ধারাই যাবে। এর উল্টা ওষুধটা হচ্ছে ব্রায়োনিয়া। চুপচাপ করে থাকলে আরাম, নাড়াচাড়া করলেই বৃদ্ধি। আর রাজটক্স নাড়াচাড়া না করলে বৃদ্ধি, চুপচাপ করে থাকলে, নাড়াচাড়া না করলে বৃদ্ধি, নাড়াচাড়াই আরাম, চুপ থাকলেই বৃদ্ধি। আমরা দিন শেষে কখন ঘুমাই? রাতে। তাহলে বিশ্রামটা কখন হয়? রাতে। বিশ্রামে বৃদ্ধি, এই জন্য রাত্রে বৃদ্ধি। রাজটক্সের বৃদ্ধি রাত্রে বৃদ্ধি, যে এটা বিশ্রামের কারণে রাত্রে বৃদ্ধি। বুঝাইতে পারলাম কিনা? আর সাধারণত রাজটক্সের মুকুলটা রাত্রেই বেশি ফুটে, বুঝে এটা বলছিলাম, এই জন্য রাত্রে বৃদ্ধি। সাধারণত রাজটক্সের মুকুলটা রাত্রেই ফুটে বর্ষাকালে। আর রাত্রে যেহেতু ফুটে, এটা রাত্রেই বাতাস বা আবহাওয়া টাবহাওয়ায় আমার গায়ে এসে লাগে, এই জন্য রাত্রে বৃদ্ধি। আর বিশ্রামে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি আর হলো বিশ্রামে বৃদ্ধি। বিশ্রামে বৃদ্ধি। আবার রাজটক্স, কিছু লোক এই যে এতভাবে বলি তারপরেও বুঝে না, এই সময়টা হইলই মানে ইয়া দেয়, রিং দেয়। আমি বারবার নিষেধ করে রাখি যে এই সময়টায় রিং দিয়ে না, কিন্তু লোকগুলো বুঝে না। রাজটক্সের বৃদ্ধি মোটিভই চেঞ্জ হয়ে যায়। রাজটক্সের বৃদ্ধি বিশ্রামে বৃদ্ধি, আবার পরিশ্রমেও বৃদ্ধি। মনে থাকবে কিনা? আবার পরিশ্রমেও বৃদ্ধি। শুধু যে বিশ্রামে বৃদ্ধি এইটাই না, রাজটক্স পরিশ্রমেও বৃদ্ধি। এই পরিশ্রমে বৃদ্ধির বিষয়টা একটু পরে বলি। সঞ্চালনে আরাম, আবার সঞ্চালনেও বৃদ্ধি। প্রথম সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালিত হইতে গেলে আরাম। সঞ্চালনে ওই রাজটক্সের আরাম, কিন্তু সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনেই আরাম। মনে থাকবে কিনা? সঞ্চালন মানে প্রাথমিকভাবে প্রথম যখন চালাইতে যাই কোনো কিছু তখন কষ্টটা বাড়ে, কিন্তু চালাইতে চালাইতে আরাম। যেমন পাওটা প্রথম কাইট দিতে গেলেই উঠটা দাঁড়াইছি তো কাইটটা দিতে পারতেছি না, উঠটা দাঁড়াইছি তো কাইটটা দিতে পারতেছি না, বুঝতে পারছেন? কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার ভালোই লাগতেছে, এটা রাজটক্স। হাঁটতে হাঁটতে আবার আরাম হচ্ছে, এইটা রাজটক্স। বুঝে
বুঝছেন কিনা? রাষ্ট্রক্স পরিশ্রমে বৃদ্ধি, চুপ থাকলে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, পরিশ্রমে বৃদ্ধি। এই কথাটাও বুঝতে হবে। পরিশ্রমে বৃদ্ধি, হঠাৎ করে একটু কাজ করছেন, ওই যে লোকটা দেখেন না বসে বসে সাঁকো ডাইতেছে, এইখান থেকে গিয়ে ওই কোমরটা নিয়ে আর লড়তে পারতেছে না। একবার খাওয়াইয়া দেখেন কত দ্রুত যে কাজ হয়। একবার খাওয়াইয়া দেখেন কত দ্রুত যে কাজ হয়। অর্থাৎ একটু কোদালটা লেগে গিয়া বাড়ির পাশে একটু ঘুমাইলেন বা একটা বাড়ি কাজ করলেন, যে কোনো একটা বাড়ি কাজ করার পরে কোমরটা নইয়া আর নড়তে পারে না, খুব কষ্ট, খুব কষ্ট, কোমরটা নিয়ে আর নড়তে চড়তে পারতেছেন না। রাষ্ট্রটা এক ডোজ খাইয়ে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন কতটা আরাম। হঠাৎ কোমরের কোনো রোগ না, হঠাৎ করেই কোমরের কোনো সমস্যা হয়ে গেছে, রাষ্ট্রটা খাইয়ে দেখেন কত আরাম। কি বলছি বুঝতে পারছেন? পরিশ্রমে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনে আরাম। পরিশ্রমে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, আবার সঞ্চালনে আরাম, সঞ্চালনে বৃদ্ধি। এইগুলোর ক্লাসটা বোঝার জন্য কথাগুলো বলছি। জি আসসালামু আলাইকুম হারুন সাহেব, আমি ক্লাস করতেছি, ওই নাম্বারে রিং দেওয়া যাবে না এখন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। তাইলে যে কথা বললাম রাষ্ট্র, এখন রাষ্ট্রের লক্ষণ যদি এইভাবে বলতে থাকি সারাদিন বললেও শেষ হবে না, সারাদিন বললেও শেষ হবে না। বর্ষায় বৃদ্ধি, বর্ষার জল হওয়ায় বৃদ্ধি, বর্ষা বিজয় বৃদ্ধি, বর্ষা বিশ্রামে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি, পরিশ্রমে বৃদ্ধি, সব কিছু ঠান্ডায় বৃদ্ধি, নিদ্রা কালে বৃদ্ধি, চিত হয়ে শুইলে বৃদ্ধি, ডান পাশে শয়নে বৃদ্ধি। বৃদ্ধিগুলো একসাথে নিয়ে আসলাম। মেসেজ করলে আরাম, সঞ্চালনে আরাম, কি চাপলে চুপলে আরাম, উত্তেজনা প্রকাশ করলে আরাম, উত্তেজনা প্রকাশ করলে আরাম, বিছনায় পাশাপাশ করলে আরাম। এইগুলো হচ্ছে আরামের ক্ষেত্র। এইগুলো মনে রাখলে রাষ্ট্রটা বোঝা যাবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ আচ্ছা, এইবার আসেন আমি কয়েকটা স্থান বলে দেই। রাষ্ট্রের মূল আক্রান্ত স্থানগুলো কোথায়? আক্রান্ত স্থান হচ্ছে মাংসপেশি, অর্থাৎ পেশিগুলো কামড়ায় চাবায়, কামড়ায় চাবায়, পেশিগুলো কামড়ায় চাবায়। পেশিগুলো কি করে? কামড়ায় চাবায়। পেশি লেখা আছে কিনা জানি না, পেশিগুলো কামড়ায় কামড়ায় চাবায়। এই যে চাবায় কামড়ায়, এই লক্ষণটা রাষ্ট্রের একটা উন্নত লক্ষণ, কিন্তু এগুলো সব জায়গায় সবভাবে লেখা লিপিবদ্ধ হয় না। চাবায় কামড়ায়, কামড়ানোটা বুঝতের মধ্যে কামড়ায় যায়, মানে কুকুরে কামড় দেয় যে মানুষের, এরকম না, মানে ভিতরে যেন চাবায় কামড়ায়, চাবায় কামড়ায়, মেসেজ করলে আরাম, অর্থাৎ মাংস পেশিটা আক্রান্ত হয়। এই জন্য মাংসের মধ্যে চাবায় কামড়ায়, নাকি চাবায় কামড়ায়, টিপ্পা দে চাপ্পা দে, এই জন্যই বলে চাপলে টাপলে আরাম, সঞ্চালনে আরাম। ঠিক আছে কিনা? এখানে মেরুদণ্ডটা আক্রান্তের একটা জায়গা, অর্থাৎ এই মেরুদণ্ডটা আক্রান্তের একটা স্থান, বিশেষ করে এই দুই কাঁধের মাঝখানে। এই যে মুরগির পাখনার নতুন দুইটা পাখনা আছে না, এখানে ত্রিভুজ আকৃতির মাংসের পেজে এই যে স্কন্ধর দুইটা আক্রান্ত ত্রিভুজ আকারের মুরগির পাখনার মতো আছে না, এই দুইটার মধ্যে বেশি চাবায় কামড়ায়। বুঝাইতে পারছি? এই জন্য রাষ্ট্রের রোগীরে এই যে এই দুইটা আছে না, এই দুইটা মেসেজ করলে বেশি আরাম পায়, আর মাঝের দুই কান্দের মাঝখানের অংশটা বেশি আক্রান্ত হয়। বুঝাইতে পারলাম কিনা? একেবারে হাতে কলমে শিখাই দিলাম। এই স্কন্ধটা, মেরুদণ্ডটা বেশি আক্রান্ত হয়। মেরুদণ্ডের লাস্ট পার্টি হচ্ছে কোমর, মেরুদণ্ডের লাস্ট পার্টি হচ্ছে কোমর, কোমরটাও আক্রান্ত হয়।
কুমোর আক্রান্ত হয়, আর আক্রান্ত হয় অন্ত্র। অন্ত্র কি চিনেন কিনা? অন্ত্র, অন্ত্র চিনেন? অন্ত্র, অন্ত্র চিনেন? অন্ত্র চিনেন? অন্ত্র দেখেন আপনারা, অন্ত্রটা কেউ চিনেন না, অথচ বইয়ের মধ্যে অন্ত্রই লিখছে, সব জায়গায় বইয়ের মধ্যে অন্ত্রই লেখে। কিন্তু আপনারা এই জন্য আমরা কঠিন ভাষাটাকে সহজ ভাষায় নিয়ে আসবো। অন্ত্রটা আগে আগে চিনে নেই। অসংখ্যবার অন্ত্র নিয়ে কথা বলছি, মনে নেই আপনাদের? এই মুখের থেকে নিয়ে মলদার পর্যন্ত যে টিউবটা, মুখের থেকে নিয়ে মলদার পর্যন্ত যে টিউবটা 31 থেকে 33 ফিট লম্বা। মুখের থেকে মলদার পর্যন্ত, পায়খানার জায়গা পর্যন্ত, আরো খারাপ ভাষায় বলি পায়খানার জায়গা পর্যন্ত, এই মুখের থেকে নিয়ে পায়খানার জায়গা পর্যন্ত একটা রাস্তা। এই দিকটা এই জন্য খাইলেই মলদারগুলো পালিয়ে যায়। এই পুরা রাস্তাটা যে টিউবটা, এইখানে এসে বড়। অনেকবার গ্যাস্ট্রিকের কথা বলতে গিয়ে আইকেও দেয়ছি, এরপরে ফেসানো গোছানো, ফেসানো গোছানো, শেষ ফেসের তেলে এইভাবে আবার উপরটাই টেকে নিচের দিকে নামছে। এইটা হইলো মুখ দেখাইলে এটা চাপা, চাপার পরে এটা একটু বড়, স্টুমাক বলে। এরপরের এইটা হলো বৃহদন্ত্র, এইটারে বলা হয় বৃহদন্ত্র, বড় অন্ত্র। অন্ত্র মানে ভিতরের অংশ। এরপরে টিউবটা হয়েছে এরকমের ফেসবুস, শেষ ফেসেতে নাই আবার উপরে উঠটা, আবার উপরের ফেসের দিক দিয়ে নিচে নামে মলটা বাইর হয়। এইটা না হইলো অন্ত্র। জ্বর অন্ত্রে বেশি প্রকাশ পায়। কেউ কেউ রাষ্ট্রকে জ্বরের ওষুধ বলে। জ্বর অন্ত্রে বেশি প্রকাশ পায়, অর্থাৎ বিশেষ করে টাইফয়েড জ্বর এই অন্ত্রেই হয়। অন্ত্র মানে এই টিউবটার মধ্যেই হয়, অন্ত্রে রক্তক্ষরণ পর্যন্ত হয়। বুঝাইতে পারলাম কিনা? এই অন্ত্রটা আক্রান্ত হয় বেশি। জিহ্বার আগ্রভাগ যে লাল হয়, ওইটার ওই ক্লাস আইসে এইখানে প্রকাশ পায়, ওইটার ক্লাসটা এসে এখানে প্রকাশ পায়। অত্যন্ত ব্যথা, পুরাতন ব্যথা, পুরাতন ব্যথা মানে পুরাতন বাতের রুগী আইছে, আইসা বলতেছে আমার জনম জনমের বাত, আমাকে বংশ বংশ সব বাত, বাত ব্যথার রুগী, পুরাতন বাত ব্যথা, লক্ষণ জানি না, রাষ্ট্রজ দিব। পুরাতন বাত ব্যথা, লক্ষণ জানি না, রাষ্ট্রজ দিব। বুঝাইতে পারলাম কিনা? পুরাতন বাত ব্যথার লক্ষণ জানি না, রাষ্ট্রজ দিব। মনে থাকবে কিনা? পুরাতন বাত ব্যথা লক্ষণ জানি না, রাষ্ট্রজ দিব। আগেও বলছিলাম, আবার বলি, রুগী দেখার সময় বলছিলাম, রুগী দেখার পরে, অর্থাৎ রাষ্ট্রক্সের এই জায়গায় ক্রনিক হচ্ছে, প্রথম ক্রনিক হচ্ছে রাষ্ট্রক্সের বড় অঞ্চলের ক্রনিক ওষুধটা হচ্ছে কি? থুজা। রাষ্ট্রক্সের বড় ব্যথার লক্ষণে থুজা। যেই কথাটা বলছি, এই কথাগুলো আরেকবার বুঝার চেষ্টা করি। রাষ্ট্রক্স মানে বর্ষায় বৃদ্ধি, এটা হচ্ছে রোগ অফ কজ অফ ডিজিজ, রোগের কারণ। অন্ত্রটা চিনেন আপনি? অন্ত্র আজকের থেকে অন্ত্র কেউ চিনতে ভুলইব কিনা? অন্ত্র হচ্ছে মুখের থেকে নিয়ে মলদার পর্যন্ত যে টিউবটা, এই যে একটা এইখান থেকে, এটা 30 থেকে 33 ফুট লম্বা, এটা হলো বৃহদন্ত্র। আর ফেসবুসের মধ্যে যেগুলো আছে এগুলো ক্ষুদ্র অন্ত্র। এই তার মানে কলেরা, ডায়রিয়া, পাতলা পায়খানা, কষা, বেশা যেগুলো আছে সব ধরনের রোগ হইতে পারে। আমরা রোগের কথাই যাব না। যখনই দেখবো যে বর্ষার কারণে আক্রান্ত, একবার জিহ্বাটা দেখে দিব। জিহ্বাটা দেখি, জিহ্বার সামনের অংশটা ত্রিকোণ লাল বিশিষ্ট। জিহ্বা খসখসে হইতে পারে, শুষ্ক হইতে পারে, বাটা হইতে পারে, জিহ্বার শেষের দিকটা ময়লা হইতে পারে, জিহ্বার ওই যে লাল অংশের পরে ময়লা হইতে পারে, এগুলো হইতেই পারে। এগুলো হচ্ছে বড় গুরুত্বপূর্ণ, হচ্ছে জিহ্বার অগ্রভাগটা ত্রিকোণ লাল বিশিষ্ট বা লাল, জিহ্বার আগাটা লাল। অর্থাৎ রাষ্ট্রক্স বর্ষায় বৃদ্ধি, জলি হাওয়ায় বৃদ্ধি, বর্ষায় ভিজে বৃদ্ধি, বর্ষাকালে সেতে জায়গায় বসত করার কারণে বৃদ্ধি, যত ধরনের ঠান্ডায় বৃদ্ধি,
ঠান্ডা মানে ওই যে শেষ সাথে জায়গায় ঠান্ডা থাকবো, চিতে শুইলে বৃদ্ধি, নিদ্রা কালে বৃদ্ধি, সব কিছু ঠান্ডায় বৃদ্ধি, ডান পাশে শয়নে বৃদ্ধি। এই সকল বৃদ্ধিগুলো দিয়ে ঔষধটা, সব বৃদ্ধির মধ্যে সবচেয়ে বৃদ্ধির আরাম হচ্ছে বিশ্রামে বৃদ্ধি। সবচেয়ে বৃদ্ধির আরাম হইলে কি? টিপলে চাপলে আরাম, উত্তেজনা প্রকাশ করলে আরাম, বিছনায় এপাশ ওপাশ করলে আরাম, নাকি? হ্যাঁ, মেসেজ করলে আরাম, তাপ চাপ দিলে আরাম। এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে। রাস বৃদ্ধিটার গুরুত্ব বেশি, রাস বৃদ্ধিটার গুরুত্ব বেশি। এখন আমি আমার নোটটা একটু করি নাকি? আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা, কথাগুলো বলা হয়েছে। নরেনের 4 কথা, আর আরেক কথা 3 কথা হচ্ছে অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম, জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ ও জ্বরের শীত অবস্থায় কাশি। জ্বরের শীত অবস্থায় কাশি, অনেক অনেক ওষুধ এইগুলো আছে, এগুলো দিয়ে ক্লাস মেনটেন করা খুব কঠিন। জ্বরের শীত অবস্থায় কাশি, পড়তে পড়তে দেখবেন কত কত ওষুধে এরকম লেখালেখি থাকে। ব্যথা, আমি 5 নাম্বারে নিচ্ছি, ব্যথা চাপলে ও মেসেজ করলে আরাম, বাতে প্রথম সঞ্চালনে কষ্ট বাড়ে, চলতে চলতে আরাম, 2 কাঁধের মাঝখানে বেদনা, ওই যে একটু আগে বললাম না, হৃদরোগ বা এই কথাটা রাখেন হার্টের রোগীর জন্য, হৃদরোগ বা হার্টের রোগে, হৃদরোগ বা হার্টের রোগে বাম বাহু অসার, এই যে বাম বাহুটা, বাম হাতটা অসার এবং অবশ হয়ে যায়। হার্টের রোগে বাম বাহু, বাম হাতটা অসার বা অবশ হয়ে যায়। হার্টের রোগে বাম বাহু, বাম হাতটা অসার বা অবশ হয়ে যায়। আর এই আঙ্গুলগুলো আছে না, চিনচিন ব্যথা করে, হার্টের রোগীদের জন্য বিশেষ স্পেশাল লক্ষণ। হার্টের রোগীদের জন্য ওই বাম বাহু অসার, খঞ্জর, অসার খঞ্চিত হয়ে থাকে, অসার হয়ে খঞ্চিত হয়ে থাকে, মানে কি পেশিগুলো একটু কি বলে যে হয়ে থাকে, হ্যাঁ, অসার হয়ে থাকে। অসার মানে কি? অসার মানে জোর পায় না, অসার মানে জোর পায় না, অকেজু, অসার মানে জোর পায় না, অকেজু হয়ে থাকে, মানে হাতটা উঠে নামাইতে সমস্যা হয়, বাম হাত, বাম বাহু। যারা বলবো যে বাম বাহুটা উঠাইতারি না, বাম বাহুটা নামাইতারি না, বাম বাহুটা এই করতারি না, এই করতারি না, হাতগুলো চিনচিন ব্যথা করে, বুঝতে হবে তাদের হার্টের সমস্যা। হার্টের বড় রোগী মাদ্রাজ গিয়ে চিকিৎসা করা লাগবে না, রাষ্ট্রক্সে তার হার্ট ঠিক হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? মাঝ রাষ্ট্রক্সে তার হার্টের অবস্থার পরিবর্তন ঘটাই দিতে সক্ষম ইনশাল্লাহ। কোথায় যাওয়া লাগবে না, মাদ্রাজ গিয়ে হার্টের অপারেশন করা লাগবে না। যদি এই লক্ষণ পাই তাইলে বুঝতে হবে তার হার্টের সমস্যা। পায়ে পানি নামলে বুঝতে হবে হার্টে বা লিভারের সমস্যা না। আচ্ছা, যে কথাগুলো বলছিলাম, হৃদরোগের কথা, চিনচিন করে এই আঙ্গুলগুলো ব্যথা করবে সাথে না, খঞ্চিত হইয়া থাকবে, অত্যন্ত অস্থিরতা, এক অবস্থানে অনেকক্ষণ শুয়ে থাকতে পারে না, তাই রুগী সাময়িক উপশমের জন্য অবিরত এপাশ ওপাশ করতে থাকে। ব্যথা রে, বিপদে কি চেপে দে বলতে থাকে, অস্থিরতা প্রকাশ করে, আরামও পায় বটে। অন্তত আর মুড় দিলেও যদি আরাম হয় তবেই রাষ্ট্রক্স ব্যবহারে আরোগ্য আশা করা যায় ইনশাল্লাহ, নাকি? রোগ যাই হোক না কেন, বহুকাল পুরাতন বাতে উপযোগী বলছিলাম একটু আগে। উত্তেজনা ও ছটফটানি রাষ্ট্রক্সের বড় পরিচয়। উত্তেজনা এবং ছটফটানি রাষ্ট্রক্সের বড় পরিচয়। বিশেষ করে হঠাৎ বা ভারী কাজের পর কোমর ব্যথা, চোখের রোগে পিছুটিটা পাতলা হয়, গাঢ় হয় না। পিছুটিটা চোখের রোগে, এই যে পুজ, চোখের যে একটা পিছুটি, কেতুর বলি আমরা যেটা, কেতুরটা চোখের রোগে, কেতুরটা যদি পাতলা হয় তাইলে রাষ্ট্রক্স, আর যদি গাঢ় হয় তাইলে এই ইউপ্রেসিয়া। গাঢ় হইলে ইউপ্রেসিয়া, আর পাতলা হইলে রাষ্ট্রক্স। চোখের রোগে যদি দেন পুজটা পাতলা তাইলে রাষ্ট্রক্স, চোখের রোগে যদি দেখেন পুজটা গাঢ় তাইলে রাষ্ট্রক্স না ইউপ্রেসিয়া। মনে থাকবে কিনা? দুধ পানে, ঠান্ডা পানি পানে, দুধ পানে আর গোসলে রাষ্ট্রক্সের ক্রিয়া নষ্ট হয়। তার মানে দুধ খাইলে, গোসল করলে
পানি খাইলে বৃদ্ধি হইতে পারে, এতে করে রাষ্ট্রক্সের ক্রিয়া নষ্ট করে, রাষ্ট্রকের ক্রিয়া নষ্ট করে। তাইলে রাষ্ট্রক্সের রুগীরা আমরা বলবো যে আপনি একটু গোসল কম করাই দেন, কম করাবো, ঠান্ডা পানি কম খাইব, দুধ কম খাইব। রাষ্ট্রক্সের রুগীরা যেগুলো জটিল রুগী হয়ে গেছে, দুধ কম খাইব, গোসল কম করবো। রাষ্ট্রক্সের রুগীদেরকে আমরা কম করাবো গোসল, কারণ ওই বর্ষার পানিটা যে হাওয়া লাগছে কোথাও আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডায় যেহেতু বৃদ্ধি, ঠান্ডা পান রাষ্ট্রক্সের রুগীর এইগুলো ক্রিয়া নষ্ট করে, অর্থাৎ রাষ্ট্রক্সের ক্ষমতা নষ্ট করে। এই জন্য ওষুধ চলাকালীন অবস্থায় এগুলো থেকে রুগীকে বিরত থাকার পরামর্শ দিব। বুঝাইতে পারলাম কিনা? রোগের কারণ বর্ষায় বৃদ্ধি। আমি মনে করি রাষ্ট্রক্সটা যতভাবে বোঝানো উচিত ততভাবে বোঝানোর চেষ্টা করছি। এই বিষয়ে রাষ্ট্রক্স আপনাদের কোনো প্রশ্ন আছে? খাবার থেকে দূরে থাকেন। আপনারা সবাই দুর্বল গরু দেখে ক্রয় করেন, দুর্বল গরু কুরবানি দেন। যদিও কুরবানির শর্ত হিসাবে সবল প্রাণীর কথাই উল্লেখ আছে, এখনকার সবল প্রাণীগুলো হচ্ছে বিষাক্ত। আমরা বিষমুক্ত থাকার জন্য আমরা ওই অবস্থার থেকে অন্তত সবল মানে নির্ভুল অক্ষত আপনারা ভালো গরু কুরবানি দেন, আপনারা বিষমুক্ত গরু কুরবানি দেন, আপনারা মোটা তাজাকরণ পদ্ধতি ওষুধ মাখা কোনো গরু কুরবানি না কেনার পরামর্শ রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম।